বাইরে কেমন ঝড়ো বাতাস হচ্ছে? আমার তো দেখে কেমন ভয় ভয় করছে। ভয় পাস না, আমি তো আছি। এই দিনে এমন ঝড় বাতাস একটু হয়, এখন তো সেরকম ঝড় বাতাস দেখাই যায় না। আমাদের সময় ঝড় হতো, ঘরবাড়ি একেবারে উড়িয়ে নিয়ে যেত। তবে তোমার মুখে এমন গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। অনেকদিন হয়ে গেছে তুমি কোনো গল্প শোনাও না। বাইরে বৃষ্টি হচ্ছে, এমন চুপ করে শুয়ে থাকলে আমার ভয় কমবে না। তার থেকে তুমি আমাকে একটা গল্প শোনাও, আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাই। গল্প শুনবি? অনেক কাল আগের একটি সত্যি ঘটনায় তাহলে তোকে শোনাই। বেশ তো, তাহলে তাই শোনাও। অনেক দিন আগের কথা। পলাশনগর রাজ্যের রাজা ছিলেন খুবই সৎ, ধার্মিক এবং দয়ালু। অপরদিকে তার একমাত্র রাজকন্যা সুহাসিনী ছিল প্রচন্ড রাগী, জেদি এবং অহংকারী। তবে সে ছিল ভীষণ রূপসী। যার রূপের প্রশংসা করেনি এমন কেউ হয়তো সে রাজ্যে পাওয়া যাবে না। জন্মের পর তার মুখের সুন্দর হাসি দেখে রাজা তার নাম দিয়েছিলেন সুহাসিনী। সে একটু বড় হয়ে উঠতেই তার রূপ যেন আরো উপচে পড়তে শুরু করে। তাই তার রূপে মুগ্ধ হয়ে আশেপাশের অনেক রাজ্য থেকে বিবাহের প্রস্তাব আসতে শুরু করে। মহারাজ সারাদিন রাজ্য আর রাজ্যের মানুষদের নিয়ে ব্যস্ত থাকেন। নিজের ঘরে যে আপনার আদরের মেয়ে বড় হয়ে গেছে, সেদিকে কি খেয়াল রেখেছেন? আমি মা হয়ে একা আর কত ভাববো। নিজের ঘরের খোঁজ না রেখে, খেয়াল না রেখে শুধু রাজ্যের খেয়াল রাখলে হবে? সবই খেয়াল করি রানী। ঘরের খেয়াল আর বাইরের খেয়াল কি এক হলো? তুমি আমার রানী হয়ে যদি আমাকে এতটুকু না বোঝো তাহলে কি করে হয়? সুহাসিনী আমার একমাত্র মেয়ে, ওকে তো যার তার হাতে তুলে দিতে পারি না। সময় লাগুক, তবে দেখে শুনে বুঝে শুনে তবেই বিয়ে দেব। আপনার যা ইচ্ছে, তবে আমার মতে মেয়ে মানুষকে সঠিক সময় পাত্রদান করতে না পারলে বিপদে পড়তে হয়। তাছাড়া ও এখন বেশ বড় হয়েছে, সবার নজরও ওর ওপরে। তাই আমার চিন্তার অন্ত নেই মেয়েকে নিয়ে। মেয়ের কি ইচ্ছে সেটাও তো জানতে হবে। তার সাথে আগে আলোচনা করাটা জরুরি। তার মতামত ছাড়া আমরা কিছু করতে পারি না রানী। সে এখন যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। শুধু আমরা ওর ওপর চাপিয়ে দিলে তো হবে না। তবে কি তাকে এক্ষুনি ডেকে পাঠাবো মহারাজ? এখন নয়, আগে তুমি নিজে তার সাথে আলোচনা করে নিও, তারপর না হয় আমি কথা বলবো। তুমি ওর মা, তাই তুমি খোলামেলাভাবে কথা বলে নাও আগে। দরকার হলে দুটি কথা বলে বোঝাও তাকে, তারপর আমি কথা বলে নেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। আচ্ছা তোতা, বলো তো আমাদের রাজ্যে সবচেয়ে সুন্দরী কি? তুমি রাজকুমারী, তোমার চেয়ে সুন্দরী আর কেউ নেই। শুধু এই রাজ্য কেন, সারা পৃথিবীতে তোমার মতো সুন্দরী কেউ নেই। তুমি সেটা জানো না? আমি জানি তো, তবুও তোমার কাছে শুনতে আমার বেশ ভালো লাগে। আচ্ছা তোতা, আমাকে বিয়ে করার মতো যোগ্য কেউ কি কোথাও আছে? হ্যাঁ, আছে তো। সময় হলে ঠিকই খুঁজে পাবে, তবে তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। আমি কেন অপেক্ষা করব, যেখানে আমাকে পাওয়ার জন্য হাজার রাজা অপেক্ষা করে? তুমি ভীষণ বোকা পাখি। ঠিক আছে, তবে দেখাই যাক। রাজকুমারী, আপনার সাথে কিছু কথা ছিল। কি হয়েছে দাসী? গুপ্তচর খবর পাঠিয়েছে, পাশের রাজ্য খুব দ্রুত আমাদের রাজ্য আক্রমণ করবে। তাদের দাবি হয় রাজ্য ছাড়তে হবে, নয়তো আপনাকে সেই রাজার সাথে বিয়ে দিতে হবে। সেজন্য তারা যুদ্ধের সব প্রস্তুতি নিয়েছে। মগের মূল্যক নাকি যে চাইলেই সব পাওয়া যায়? আমি নিজেই তবে যুদ্ধ করব। আমাকে তৈরি হতে সাহায্য করো দাসী। ঠিক আছে রাজকুমারী। মহর্ষি, কিছু একটা করো। এটা কেমন বিপদে পড়লাম বলো তো? হয় মেয়ে ছাড়তে হবে, নয়তো রাজ্য ছাড়তে হবে। এটা কেমন শর্ত? চিন্তা করবেন না মহারাজ, এই বিপদ সামলাবে আমাদের রাজকুমারী। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জয় আমাদের রাজকুমারীর হাতে। তবে এই যুদ্ধের পর আমাদের অতি দ্রুত কিছু কাজ করতে হবে। আপাতত আগে এই বিপদ সামলানো যাক, পরে না হয় আমরা সেসব নিয়ে আলোচনা করব। আপনি ঠিক বলছেন তো মহর্ষি, কিন্তু আমার মেয়ে তো এখনো ছোট, এর আগে কখনো যুদ্ধ করেনি। ও কি করে এত সেনার সাথে যুদ্ধ জয়লাভ করবে? আমার ভীষণ ভয় করছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, সবকিছু ঠিক থাকবে। আপনি বরং সেনাপতিকে যুদ্ধের আয়োজন করতে বলুন। ঠিক আছে মহর্ষি। বাবা,
আমি পেরেছি। ওরা আমার কাছে মাথা নত করেছে। ওদের আমি হারিয়ে দিয়েছি। তুমি দেখো, তোমার মেয়ের সাথে কেউ কখনো পারবে না। আমি জানি, কিন্তু তুমি এখন ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন। অন্দরমহলে গিয়ে বিশ্রাম নাও। আর তোমার মা তোমার জন্য চিন্তিত হয়ে অপেক্ষা করছেন, তার সাথে দেখা করো। সেবারের মতো যুদ্ধ হয় এবং মহর্ষির কথা মতো রাজকুমারী জয় লাভ করে। তাতে রাজকুমারীর অহংকার আরো বেড়ে যায়। মহর্ষি, আপনার কথা মতো রাজকুমারী জয়লাভ করেছে ঠিকই, তবে আপনি বলেছিলেন অতি দ্রুত কিছু কাজ করতে হবে, কিন্তু সেটা কি তা তো এখনো জানাননি। আমরা সেটা জানতে চাই। মহারাজ, রাজকুমারীর অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই সময় আমরা এত তাড়াতাড়ি কিভাবে বিবাহের ব্যবস্থা করব? রানীমা, বিবাহের কাজটা অতি জরুরি। আমি বিশেষ গণনার মাধ্যমে জেনেছি কিছুদিন পর আবার শত্রু রাজ্য আক্রমণ করবে। একজন মেয়ে মানুষের কাছে পরাজয় তারা কিছুতেই মেনে নেবে না, কিন্তু এর পরের জয় আর রাজকুমারীকে দিয়ে হবে না। রাজকুমারীর বিয়ের পর রাজ্যের জামাতাই পারবে এই রাজ্যকে বাঁচাতে। আপনি তাহলে সেই পাত্র নির্বাচন করে দিন মহর্ষি, কারণ এটা শুধু আমাদের মেয়ের নয়, আমার পুরো রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মহারাজ, পাত্র নির্বাচন করবে রাজকুমারী নিজে। আপনি বরং স্বয়ম্বরের আয়োজন করুন। সেখানে যারা রাজকুমারীকে বিয়ে করতে চান তারা সবাই আসবেন এবং রাজকুমারী নিজেই পাত্র বাছাই করবেন। বেশ, তবে আজই ঢোল পিটিয়ে দেওয়া হোক। প্রহরী, তুমি আজই ঢোল পিটিয়ে খবর দাও, কাল রাজপ্রাসাদে স্বয়ম্বরের অনুষ্ঠান হবে। এদিকে রাজকুমারীকে না জানিয়ে এত কিছু করায় সে ভীষণ রেগে গেল। আমাকে না জানিয়ে এত সিদ্ধান্ত নেওয়া, আমি এটা মেনে নেব না। এর যথাযথ প্রতিশোধ আমি তখনই নেব। আপনাদের সকলকে আমার রাজপ্রাসাদে স্বাগতম। আমার ঘোষণায় এত তাড়াতাড়ি আপনারা নিজেকে প্রস্তুত করে এসেছেন জেনে ভালো লাগলো। আজ আমার মেয়ে স্বয়ম্বর গ্রহণ করবে, কিন্তু বাকি যারা থাকবেন তারা আমার অতিথিয়তা গ্রহণ করবেন এবং আপনাদের জন্য সামান্য উপহার থাকবে, সেগুলো গ্রহণ করবেন। আমি রাজকুমারী সুহাসিনী, আপনাদের সকলকে আমার এই আয়োজনে স্বাগতম। আমি স্বয়ম্বর গ্রহণ করব, তবে আমার কিছু শর্ত থাকবে। যে পূরণ করতে পারবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। আপনারা কি আমার এই প্রস্তাবে রাজি? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি, তবে আমরা শর্তগুলো জানতে চাই। পাত্রকে হতে হবে সুদর্শন, তাকে তলোয়ার বিদ্যা থেকে সকল আত্মরক্ষার বিদ্যা জানতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই এই শর্ত পূরণ করতে পারবেন। হ্যাঁ, আমরা সবাই এটা জানি। আপনি আপনার পরবর্তী শর্তগুলো আমাদেরকে বলুন। আমার পরবর্তী শর্ত হচ্ছে তাকে জমি চাষ করতে জানতে হবে, এমনকি প্রয়োজনে ছদ্মরূপ নিতে জানতে হবে। রাজকুমারী, আমরা কেউ রাজা, কেউ যুবরাজ। আমরা রাজ্য জয়ের শিক্ষা নিয়েছি। ধনুক বিদ্যা, তলোয়ার বিদ্যা এই সকলেই জানি। তাই বলে চাষের কাজ আমরা কিভাবে জানবো? এটা আমার শর্ত। আমার পরবর্তী শর্ত হলো তাকে বিশেষ কোনো গুণ দেখাতে হবে। আমাদের এভাবে ডেকে এনে অপমান করার কোনো প্রয়োজন ছিল না। এত অহংকার থাকা ভালো নয়। রাজকুমারী সুহাসিনী, তোমাকে আমরা আদর করে মাথায় তুলেছি, কিন্তু তোমাকে কাউকে অপমান করার মতো অধিকার আমরা দেইনি। মহারাজ, অনুগ্রহ করে আমার কিছু কথা শুনবেন। কে তুমি? কি তোমার পরিচয়? আমি এই রাজ্যের একজন গরিব চাষার ছেলে। আমার মা এই প্রাসাদে কাজ করত, তাই ছোটবেলাটা আমার এখানেই কেটেছে। প্রথমত, আমি যথেষ্ট সুদর্শন দেখতে। আমি এখানে থেকে সকল যুদ্ধকৌশলী শিখেছি। বাবা কৃষক হওয়াতে আমি চাষের কাজও জানি, ছদ্মবেশ ধারণ করতেও জানি। এমনকি রাজকুমারী যে বিশেষ গুণ থাকার কথা বলেছেন সেটাও আমার ভেতরে রয়েছে। তাই বলে চাষির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব? আমার মেয়ের বিলাসিতা সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? মহারাজ, রাজকুমারী তার শর্তে কোথাও বলেননি যে পাত্রকে রাজপুত্র বা রাজা হতে হবে, আর এটাও বলেননি যে বিয়ের পর তাকে বিলাসিতায় রাখতে হবে। তবে আমি আমার সাধ্য অনুযায়ী তাকে দুবেলা ডাল ভাত খাওয়াতে পারবো। তাহলে কি সেই বিশেষ গুণ তোমার? আমি অসাধারণ বাঁশি বাজাতে পারি, যেটা শুনিয়ে যে কাউকে বশ করে ফেলতে পারি। আমি যেহেতু রাজকুমারী সব শর্ত পূরণ করতে পেরেছি, তাই শর্ত অনুযায়ী রাজকুমারীর সাথে আমার বিবাহের ব্যবস্থা করে প্রতিশ্রুতি রক্ষা করুন মহারাজ। রাজকুমারী, তোমার কি আর এই ব্যাপারে কিছু বলার আছে?
আশা করি কিছু বলার থাকবে না, কারণ শর্তগুলো তুমি নিজেই ভেবে বলেছ। এমনকি আমাদের সাথে আলোচনাও করনি। নিজের রাগের প্রতিশোধের ফাঁদে আমি নিজেই পড়ে গেলাম। মহারাজ, আমি গণনা করে দেখেছি এই যুবকই রাজকুমারীর জন্য যোগ্য পাত্র। আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। হ্যাঁ মহর্ষি, আমি আমার কথা রাখবো। আজই আমি ওদের বিয়ে দেব। সেই সন্ধ্যায় কিছু মানুষের উপস্থিতিতে রাজকুমারীর বিয়ে হয় সে যুবকের সাথে, এবং বিয়ের পরে যুবক তার বউকে নিয়ে বাড়িতে যায়। কাঁদছো কেন সুহাসিনী? নতুন ঠিকানা কি তোমার ভালো লাগেনি? তুমি আমার নাম ধরে ডাকার সাহস কোথায় পেলে? তুমি জানো না আমি কে? এই রাজ্যের রাজকন্যা আমি। জানি, কিন্তু তুমি এখন একজন সাধারণ চাষির বউ, আর এখন থেকে তোমাকে আমার সব আদেশ নিষেধ শুনতে হবে। কথা না বাড়ি রান্না করতে যাও, এখন এটাই তোমার স্বামীর আদেশ। আমি কোনোদিন রান্নাঘরে যাইনি, কিভাবে রাঁধতে হয় আমি জানি না। আমাকে শিখিয়ে দিতে হবে সবকিছু। বেশ, আজ আমি শিখিয়ে দিচ্ছি, তবে এরপর থেকে আমি আর শেখাবো না, তোমাকেই সব করতে হবে। আস্তে আস্তে রাজকুমারী সব শিখে ফেলে। তার রূপের অহংকার থাকে না। এভাবে বেশ কিছুদিন কাটার পর রাজপ্রাসাদ থেকে তাদের জরুরি তলব এলো। তোমাদের জরুরি তলব করার কিছু কারণ আছে। আমাদের শত্রু রাজ্য থেকে খবর এসেছে, তারা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। আমরা হেরে গেলে ওরা আমাদের রাজ্য দখল করবে। যেহেতু এই রাজত্বের ভবিষ্যৎ রাজারানী তোমরাই, তাই আমি চাই তোমরা এই রাজ্য রক্ষা করো। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি এবং আপনার মেয়ে আপনার সাথেই আছি। আমি বাঁশি বাজিয়ে সবাইকে বশ করে ফেলবো, এরপর যুদ্ধ করব, আমরাই বিজয়ী হব। মহর্ষির বলা পূর্বাভাস অনুযায়ী এবারও জয়লাভ করলো রাজার বাহিনী। পরে তিনি তার রাজত্বের অর্ধেক লিখে দিলেন জামাতার নামে। রাজকুমারী সুহাসিনী তার স্বামীর সাথে সুখে দিন কাটাতে লাগলো। এই দেখো, গল্প শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছে খেয়ালই করিনি। পরে আবার বলবে আমি তো ঘুমিয়েছিলাম, কিছুই শুনিনি, আবার বলো, তখন আমাকে আবার বলতে হবে। বাইরের বৃষ্টিও মনে হচ্ছে থেমে এসেছে, এবার আমিও একটু ঘুমিয়ে নিই।